ওর পথ আলাদা, আমার পথ আলাদা, কিন্তু কোথাও গিয়ে উজি ছাড়া নিশা ইনকমপ্লিট, নিশা ছাড়া উজি ইনকমপ্লিট। পর্দার দিদিবোন কি বাস্তবে একটু দিদিবোনের ব্যাপারটা রয়েছে? এইবারে বাবা মারা যাওয়ার দৃশ্যটা করতে গিয়ে দুটো জিনিস কাজ করেছে আমার মাথায়। তো আমি কোনো প্রিপারেশন নিইনি, বাট অন স্পট আমার দুটো থট এসেছিল, সেটা আমি শেয়ার করছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই গেস। আর মিঠি জোড়ার বাবা মারা যাওয়ার সিনটা না প্রচন্ড ভাইরাল হয়েছিল আমার সিরিয়াল, এবং প্রচুর মেসেজ পেয়েছিলাম, কমেন্ট পেয়েছিলাম। তো আবার যখন এই সিরিয়াল গল্প যখন শুনি, যখন ফার্স্টে বলা হয় যে বাবা মারা যাবে বিয়ের দিন, তখন আমি বলি যে বিয়ের দিন বাবা মারা যাবে, এটা তো পুরো মিঠি জোড়ার মতো। তোমাকে দেখতে নয় সুচিত্রা সেনের মতো, ওকে লাগে কিছু কিছু অ্যাঙ্গেলে, কি করা যাবে, ওর ফটো ফেসে লাগে ওকে দেখতে। নিশার বাড়ির দুর্গাপুজো আর উজি থাকবে না, সেটা কি হয়? একদম ঠিক ধরেছেন। শ্রুতির বাড়িতে দুর্গাপুজো এবং আরাত্রিকা এসে উপস্থিত। তো আরাত্রিকা, শুভ সপ্তমী। শুভ সপ্তমী তোমাকেও। একদম একদম, দুজনকেই। তো সপ্তমী অনেকক্ষণ ধরে সন্ধ্যে পার করে অপেক্ষা করছি। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, সারা দিন অপেক্ষা করেছি। হ্যাঁ আসলে আমি জানি, আই এম সো সরি, কারণ আমার পুজোতে অনেক রকম ব্র্যান্ডস এর ব্যাপার থেকে, কোলাবোরেশন থেকে শুরু করে প্রমোশনস থাকে, ওগুলো সব থাকে। তো আমি কোথাও বেরোনি। ফার্স্ট এই আজকে সপ্তমীতে আমি শাড়ি পরে সুদিদির বাড়ি এলাম ফার্স্ট। আমি না ঠাকুর দেখেছি এখনো, একটা সকাল থেকে ওই কাজকর্মগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই ঠাকুরই আমার প্রথম দেখা, মানে দেখতে গেলে সিনে দেখেছি ঠাকুর ডেফিনেটলি, হ্যাঁ শুটিং এ দেখেছি, কিন্তু মানে আরাত্রিকা কোথাও গিয়ে দেখলো এই ফার্স্ট ঠাকুর আমার দেখা। ও বলেও ছিল যে এবছর পুজোয় আমি তোমার বাড়ি যাবই। হ্যাঁ ওর তো সকাল থেকেই আসার কথা ছিল, কিন্তু মহারানী ঘুমিয়েছেন নাকি? ঘুমিয়েছি, ঘুমটা একদম হয়নি, মানে কদিন ধরে ওই জন্য ঘুমিয়েছি, লেট করে উঠেছি। তারপরে যত কাজ পেন্ডিং ছিল সব পুজোয় দেওয়ার কথা ছিল, সেটা একদম আমরা সময় করে উঠতে পারিনি আর কি শুটিং এর মাঝখানে। তো আজকে সকাল থেকে সেগুলো কমপ্লিট করে ডান করে তারপরে এসছি। পর্দার দিদিবোন কি বাস্তবে একটু দিদিবোনের ব্যাপারটা রয়েছে? বন্ধু বেশি দিদিমনের থেকে, একদম দিদিমনের থেকে বন্ধু বেশি, সেটা বোধহয় ইম্পর্টেন্ট। হ্যাঁ সেটা তো প্রত্যেকটা সম্পর্কে বন্ধুত্বটা বেশি দরকার। আমি বলবো বন্ধু বেশি, তারপরে ক্রাইম পার্টনার, তারপরে গসিপ পার্টনার, তো এগুলো বেশি আমাদের মধ্যে। এটা যেহেতু শুরুতেই বললাম, নিশা উজি মানে এত এখন টক অফ দ্য টাউন আর কি, এবং মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই বলছে, এবং সেটাই তো বোধহয় মানে যে কোনো একটা চরিত্রের সার্থক নামা যদি বলি সেটাই হয়, যে যখন এটা আলোচনা হয়। তো কীরকমভাবে তোমরা যখন এই বিশেষ করে যে দৃশ্যের পর বা যে দৃশ্যপট তৈরি হওয়ার পর আরও বেশি করে আলোচনায় তোমাদের অভিনয় এসছে, তারপরে নিজেরা এটা নিয়ে আলোচনা করেছো, এবং আমার ভীষণ যেটা দেখে যেটা মনে হচ্ছিল যে তোমরা যেটা বাস্তবেই ঢুকে পড়েছিলে, এবং সেই দুঃখটা হয়তো তোমাদের মনে সেটা অরিজিনাল দুঃখ হয়ে বেরিয়ে আসছিল বাইরে। দেখো, প্রথমেই বলবো যে যখন আমাদের এটা আমরা পরেও আলোচনা করেছি, আমাদের দুজনাকেই যখন কাজের অফারটা দেওয়া হয়, তখন আমাদেরকে পার্টিকুলারলি এই সিনটার কথা বলা হয়েছিল যে এরকম একটা সিন আমাদের আসবে। বিশেষ করে ওর সিনটা, যে প্রথম থেকে সিরিয়ালের যে নিশার একটা সিন আছে যেখানে বাবা মারা যাওয়ার পর নিশা মাংস খাবে। হ্যাঁ, আর মানে এই প্রথম বোধহয় কোনো বাবা মার কারোর মৃত্যু দৃশ্যে এরকম কিছু একটা হলো। প্লাস দুটো বোনেরই আমাদের দুজনেরই আমরা চেষ্টা করেছি দুজনের জায়গা থেকে। আমরা তো অ্যাকচুয়ালি দুজনেই, মানে হয় না দো জিসম এক জান, আমরা দুজনেই নামেই নিশা উজি, কিন্তু চরিত্রে আমরা দুজনা এক আত্মা, পুরোটাই এক আত্মা, দুই প্রাণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই গল্পটা তো আর 10টা ধারাবাহিকের থেকে আলাদা, সেটা অলরেডি প্রুভড। এবার এই পার্টিকুলারলি ও আগের ধারাবাহিকেও বাবা মারা যাওয়ার দৃশ্য করেছে, তাহলে কোথায় গিয়ে জোয়ার ভাটার বাবা মারা যাওয়ার দৃশ্য আলাদা। বাবা মারা গেলে আমরা কান্না করি, আমরা এখানেও কেঁদেছি, কিন্তু কোথায় গিয়ে ওই উজির চিৎকারটা, বাবা বলে ডাকটা, যেন সমস্ত সিরিয়ালের বাবা মা মারা যাওয়ার দৃশ্যকে ছাপিয়ে গেছে। তো এটা আমাদের একটা আলাদা করে ব্রিফ ছিল যে এরকম একটা দৃশ্য আসবে, যেখান থেকে দুই বোনের মধ্যে প্রতিশোধ স্পৃহাটা জন্মাবে। ওর পার্সপেক্টিভ আলাদা, আমার পার্সপেক্টিভ আলাদা, কিন্তু দুজনেরই মোদ্দা কথা হচ্ছে প্রতিশোধ। কেউ আইনি পথে, কেউ বেআইনি পথে, এটাই ব্যাপার আর কি। তোমার কি মনে হয়েছে? আমার বলতে, দেখো আমি একটা জিনিস বলতে চাই, ভীষণ আমি প্রচন্ড গ্রেটফুল, আমি প্রচন্ড ব্লেসড, আমি প্রচন্ড গ্রেটফুল। তার কারণ হচ্ছে তোমরা জানো যারা, মানে মিঠিঝোড়া শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এখনো অবধি, আর মিঠিঝোড়া কিন্তু লাস্ট ডে অবধি ভীষণ পরিমাণে লাইমলাইট পেয়েছে, লাইমলাইট একদম প্রচন্ড পরিমাণে।
আর মিঠি ঝোড়ার বাবা মারা যাওয়ার সিনটা না প্রচন্ড ভাইরাল হয়েছিল আমার সিরিয়াল, এবং প্রচুর মেসেজ পেয়েছিলাম, কমেন্ট পেয়েছিলাম। তো আবার যখন এই সিরিয়াল গল্প যখন শুনি, যখন ফার্স্টে বলা হয় যে বাবা মারা যাবে বিয়ের দিন, তখন আমি বলি যে বিয়ের দিন বাবা মারা যাবে, এটা তো পুরো মিঠি ঝোড়ার মতো। হ্যাঁ, এটা তো খুব খুব চ্যালেঞ্জ হয়ে যাবে আমার কাছে, রিস্ক হয়ে যাবে দুটাকে আলাদা করার, মানে ডিফারেন্স করাটা। বলছি এটাই তো চ্যালেঞ্জ তোমার। হ্যাঁ, এটাই চ্যালেঞ্জ। আর সব থেকে বড় কথা যে এখানে নিশার একটা মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা আছে, যে পুরো মেগা সিরিয়ালের মধ্যে যে বাবা মারা যাওয়ার পরে মাংস খাবে। হ্যাঁ, তো মানে কি বলবো, যে তোমার ওই কন্ট্রাস্টটা ক্রিয়েট করতে লাগবে, যে একটা মেয়ে সব সময় নিশা কিছু এরকম কাণ্ড করলেই উজি যেখানে বলে কি করছিস, সেদিন কিন্তু সেই উজি চুপচাপ দেখে গেছে। হ্যাঁ, এবং দিদিকে আটকায়নি। হ্যাঁ, এটাই দুই বোনের ওই বন্ডিংটাকে খুব ভালোভাবে হাইলাইট করা হয়েছে। ইভেন আমাদের সব সময় কন্ট্রাস্টটা থাকবে, যেখানে বাবা মারা যাবে দুজনেরই কিন্তু বাবার প্রতি ভালোবাসাটা সমান, দুজনেই এক্সপ্রেস করবে কিন্তু দুজনের মতো করে। একজন চুপ করে যাবে একদম থ মেরে, কিচ্ছু বলতে পারছে না, কারণ সে বিশ্বাসই করতে পারছে না যে বাবা আর নেই, ওরকম পর্যায়ে। আরেকজন মানে পাগল হয়ে গিয়ে, শোকে মাথা খারাপ হয়ে গিয়ে ওর মানে মাংস খাচ্ছে। তো প্রথমেই এই জায়গাটার কথা বলছিল যে এটা মানে ওর এই সিনটা মানে ভীষণ সাংঘাতিক একটা ধাক্কা দেওয়া একটা সিন। তো আমি জিজ্ঞেস করবো যে আমাদের সাধারণত বলা হয় যে দুই মানে নায়িকা ক্যাট ফাইট, এটা তো অনেক পুরনো কথা। তো তুমি যখন দেখছো মানে একজন অভিনেতা হিসেবে, অভিনেতাদের তো একটা লোভ থাকে, অভিনয়ের একটা লোভ থাকে যে আমার এই চরিত্রটা যদি আমার কাছে হয়। তুমি যখন এই সিনটা দেখছো দেওয়া আছে, মানে তোমার নিশ্চয়ই মনের মধ্যে, আমি মানে ভালো সেন্সে বলি যে এটা তো দারুণ সিন পেয়েছে, সেটা নিশ্চয়ই কাজ করছে। এবং পরে তো সেটা কিরকম? না, আমি বলবো যে এটা আমার কাজ করেনি। তার কারণ কি বলতো, আমাদের চরিত্রগুলো না আমাদের কাছে ভীষণ ক্লিয়ার। আজকে আমি যে চরিত্রটা জানি, জেনেই আমি চরিত্রটাতে হ্যাঁ বলেছি। শ্রুতিদি চরিত্রটা জানি যে নিশা সব কাজ বেআইনি পথে করবে, চুরি করবে, ডাকাতি করবে। আমিও জানি যে আমি দিদিকে বাধা দেবো, আমি আইনি পথে করব। তো দুজনের কাছে না কনসেপ্টটা খুব ক্লিয়ার প্রথম থেকে ডে ওয়ান থেকে। আর আমরা সবটা জানি, বিশ্বাস করুন, আমরা সবটা জেনেই গল্পটাতে রাজি হয়েছি, আমরা জেনেই গল্পটা প্লে করছি। কখনো মানে বেশি লাইমলাইট ওর দিকে পড়বে, কখনো তোমার দিকে দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ডেফিনেটলি অভিনেত্রী হিসেবে ভালো সিন পাওয়াটা খুব চ্যালেঞ্জের, কিন্তু আমার মনে হয় এখানে চরিত্রগুলো ফুটিয়ে তোলাটা বেশি ইম্পর্টেন্ট। উজি মাংস খেতে পারে না বাবা মারা যাওয়ার পর, এটা উজি হতেই পারে না, এটা হতেই পারে না, কিন্তু নিশা হতে পারে। কারণ আজকে আমার কখনো হয়তো মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো মনে হবে যে না, ওর কি সুন্দর একটা হিরো আছে, ওর একটা সংসার, ওর শ্বশুর বাড়ির একটা ট্র্যাক আছে। এখান থেকে দাঁড়িয়ে আমারও তো তাহলে এটা দাবি হওয়া উচিত যে আমার কেন কোনো হিরো নেই, আমার কোনো সেই মানে হয় না, একদমই তাই। মানে এটা ন্যাচারালি লোকে সেটাই ভাবে, যে দর্শকরা লিখছে যে নিশার একজন নায়ক দেখতে চাই, আমাকে বলছে শ্রুতি আপু তোমার কবে নায়ক আসবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথম থেকে সবটা জানি। এরকম নয় যে আমাদের দুজনকে বলা হয়েছে যে তুই নায়িকা, কিন্তু দুদিন পর গিয়ে তুই সাইড রোল হয়ে যাবি, যেটা হয়ে থাকে অনেক সময়। এটা কিন্তু হয় যে আমাকে নায়িকা হিসাবে নেওয়া হয়েছে, দুদিন পর দেখছি যে পুরো গল্পটাই উজির দিকে ঘুরে যাচ্ছে। আমাদের কাছে পুরোপুরি যে আমাদের ডিরেক্টর, আমাদের প্রডিউসার, আমাদের রাইটার সবাই কিন্তু একটা কথাই প্রথম দিন থেকে বলেছে, যেদিন নিশা উজির ইম্পর্টেন্স একজনেরও কমবে, সেদিন জোয়ার ভাটার লাস্ট এপিসোড হবে। কারণ আমাদের প্রথম থেকে শেষ অবধি ইকুয়াল ইম্পর্টেন্স, এবং দুজনের একই স্ক্রিন প্রেজেন্স, দুজনের গল্পর একই মাহাত্ম্য, কিন্তু দুটো গল্প আলাদা। ওর পথ আলাদা, আমার পথ আলাদা, কিন্তু কোথাও গিয়ে উজি ছাড়া নিশা ইনকমপ্লিট, নিশা ছাড়া উজি ইনকমপ্লিট। আর একটা কথা আমি বলতে চাই যে সব থেকে তুমি যখন এই মাংস খাওয়ার সিনটা নিয়ে বললে, এটা আমার বলতে খুব ইচ্ছে করছে যে আমাদের ডিরেক্টর থেকে শুরু করে ফ্লোরে যারা থাকে এবং মানে সিনিয়ররা সবাই না একটা কথা খুব বলে যে যে সিনে তোমার কিছু নেই, সেই সিনে তোমার সব থেকে বেশি করার থাকে। এবং আমার মনে হয় যেখানে শ্রুতিদির মতো একজন অভিনেত্রী এত ভালো একটা সিন পেয়েছে, যে ভালো করবে সেটা স্বাভাবিক, মানে সেটাই স্বাভাবিক। এত ভালো সিন থাকলে 1% ও ছাড়বে না, সেটার পুরোটাই বের করে ছাড়বে, সেটা আমি জানি, আমরা সবাই জানি সেটা। এইটাই সব থেকে বড় কন্ট্রাস্ট, এই সিনে আমার কিছু না থেকেও আমি কিছু আমার নোটিসেবল হব। তো এই সিনে কিছু না থেকেও আমি নোটিসেবল হব। তো করাটাই যে অনেকেই কমেন্ট করেছে যে মানে যেখানে ও সবসময় করে, সেখানে ও এমন ধাক্কাটা পেলো, চুপ হয়ে গেল, এবং ওর চোখ দিয়ে অনবরত জল পড়াটা দর্শকের বুকে গিয়ে লেগেছে কোথাও।
দুটো মেয়েকে দর্শক আলাদা চোখে দেখেছে এবং বলেছে, ওদের বারবার করে বলেছে যে ওদের বাবা মারা গেছে, কিন্তু মনে হচ্ছে যেন কারো কারো যাদের বাবাকে হারিয়েছে বলছে আমার বাবাকে, বা কেউ বলছে আমার আব্বুকে হারানোর দিনটা মনে পড়ে যাচ্ছে। কেউ কিন্তু বলেনি যে নিশার বাবা মারা গেছে, বা বলছে, কেউ বলছে না যে উজির বাবা মারা যাওয়ার দৃশ্য। অভিনেতারা তো সাধারণত ক্ষেত্রে কিছু তো রিকল মেমোরি থাকে, মানে আমি জানি না তোমাদের প্রস্তুতি কিভাবে হয় যে এই ধরনের সিন? আমার কখনোই হয়নি এটা। আমি আগেও সিরিয়ালে বাবা মারা গেছে, কিন্তু সেই সিন কখনোই এত এক্সটেন্ডেড সিন ছিল না। আমার রাঙা বউতেও আমার বাবা ছিল না। বাবার মৃত্যুটা আমি অনেক পরে জানতে পেরেছি যে আমার শ্বশুরবাড়ির লোকই আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আগের গল্পেও তাই ছিল আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইবারে বাবা মারা যাওয়ার দৃশ্যটা করতে গিয়ে দুটো জিনিস কাজ করেছে আমার মাথায়। তো আমি কোনো প্রিপারেশন নিইনি, বাট অন স্পট আমার দুটো থট এসেছিল, সেটা আমি শেয়ার করছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই গেস। আমার রিসেন্টলি জেঠু মারা গেছেন, জাস্ট জুনের 26 তারিখ আই লস্ট মাই আঙ্কেল। তো জেঠু মারা যাওয়ার মুখটা, জেঠু যখন চলে যান সেই মুখটা, আর আমার বলতে কোনো দ্বিধা নেই, আমরা খুবই লাকি যে সঞ্জীবদাকে আমরা বাবার চরিত্রে পেয়েছি। এক্স্যাক্টলি, ওনার যে অভিব্যক্তি, ওই যে মানে প্যারালাইজড হওয়ার আগের মুহূর্ত, হার্ট অ্যাটাক করার আগের মুহূর্ত কি হয়, আমাদের তো বাই গডস গ্রেস এরকম হয়নি জীবনে। তো উনি যেভাবে অভিব্যক্তিটা ওনার যেটা ছিল, যেভাবে উনি ব্যক্ত করেছেন, আমরা দুজন না কন্ট্রোল করতে পারিনি নিজেদেরকে। সো আমরা এমনই ইনভলভ হয়ে গেছিলাম জাস্ট বিকজ অফ দ্য ডিরেক্টর, জাস্ট বিকজ অফ দ্য স্টোরি অ্যান্ড জাস্ট বিকজ অফ দ্য অ্যাক্টিং অফ সঞ্জীবদা। সঞ্জীবদা যেটা আমাদেরকে ইনপুটটা দিয়েছিলেন, ওটারই আউটপুট ছিল আমাদের দুজনের পারফরমেন্স। তো ওই জেঠুর কথাটা যেটা বললাম, যে জেঠুকে যে রিসেন্টলি হারিয়েছি, তখন আই ওয়াজ লাইক, আমার মাথা ঠিক ছিল না একেবারেই। মানে আমার দিদির থেকে আমার বেশি মানে আমি বেশি ট্রমাটাইজড হয়ে গেছিলাম, কারণ কারোর মৃত্যু আমি চোখের সামনে এভাবে দেখিনি, আমার জেঠুকে প্রথম দেখলাম। তো তখন আমি এরকম উন্মাদের মতো হয়ে গেছিলাম, আমাকে আটকানো যাচ্ছিল না। আর একটা হচ্ছে যে আমার বাবা বহু বড় লোকের কাছে ঠকেছে। তো আমি যখন এই মাংসটা খাওয়ার আগে যখন বলছিলাম যে তোমাদের কত টাকা বাকি আছে বলো, আমি মিটিয়ে দিচ্ছি, আমার বাবা মারা গেছে তো এখন তো টাকাটা পাবে না, আমি মেটাচ্ছি। তো আমার বাবা যেহেতু এরকমভাবে অনেক সময় অনেক প্রতারণার শিকার, এবং বাবা প্রচুর ক্ষেত্রে জীবনে এরকম ঠকেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে না আমার কিছু কিছু বড় লোকদের ওপর এমনি রাগ এখনও, আমৃত্যু থাকবে সেটা। তো এই নিশার চরিত্রটা করতে গিয়ে যে বড় লোকদের প্রতি এই যে একটা ঘৃণা, সেটা সমস্ত বড় লোকের প্রতি নয়, কিছু কিছু বড় লোকের প্রতি আমার পার্সোনাল লাইফে ভীষণ ঘৃণা আছে। তারা একসময় প্রচণ্ড পয়সার গরম দেখিয়ে গেছে আমাকে, আমার বাবাকে, আমার মাকে। যখন আমার বাবা সাধ্য ছিল না, সামর্থ্য ছিল না, তখনও টাকা জমিয়ে জমিয়ে আমাকে ফ্যাশনেবল ড্রেস পরাতো বলে পাড়ায় বেরোলে পরে আমার বাবাকে বলা হতো যে তোকে তো দেখে মনে হয় না তুই অভাবী, তোর মেয়ে এত দামি দামি জামা কোত্থেকে পায়। তো আমার তাদের উপর সারা জীবন রাগ থাকবে, এবং আমি চাই এই রাগটা থাকুক, তবেই হয়তো জীবনে একটু একটু করে এগোতে পারবো। কারণ এই রাগ হচ্ছে লক্ষ্মী, আমার মা বলে মেয়েদের রাগ লক্ষ্মী, আবার মেয়েদের রাগ ধ্বংসও করে। তো আমার ক্ষেত্রে রাগটা লক্ষ্মী, এবং নিশা চরিত্রের এই যে প্রতিশোধ স্পৃহা, সেটা হয়তো একটু দিকটা ভুল, ওয়েটা ভুল, যেটা উজি সবসময় আমার প্রোটেক্ট করার চেষ্টা করে, বাবাও চেষ্টা করতেন। তো এই যে বড় লোকদের ওপর একটা রাগ, নিশা হতে গিয়ে আমার শ্রুতির জীবনটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর তোমার ক্ষেত্রে কোনো রিকল মেমরি সিন করার সময়? এই ধরনের সিন করতে না খুব প্রবলেম হয় একজন আর্টিস্ট হিসেবে, প্রচণ্ড প্রবলেম হয়। আর বিশেষত আমরা যারা মানে আমার একটা প্রবলেম আছে, আমি গ্লিসারিন নিয়ে কাঁদতে পারি না। এটা প্রবলেমই, কারণ এটা একটা আর্ট, গ্লিসারিন নিয়ে কাঁদাটাও একটা আর্ট। সেই আর্টটা আমার মধ্যে নেই, কারণ আমার চোখ জ্বালা করে। আমি একবার নিয়েছিলাম, তো যাই আসে ন্যাচারালি আসে সবটাই। তো একটা টাইমের পরে না আমি একটু সেট থেকে আলাদা থাকার চেষ্টা করি, তার একটাই হয় আমি কানে হেডফোন দিয়ে রাখি। সুজিদিও দেখেছে এটা। আমি একটু মানে প্রথমে কদিন ওরও বুঝতে একটু টাইম লেগেছিল, ও আমাকে জিজ্ঞেস করেছিল যে তুই কি শুনলি, আমি কি বললাম, হ্যাঁ শুনেছি বলো, কিন্তু শুনিনি হয়তো, মানে ওরকম একটা ব্যাপার পর্যায়ে চলে যায়। কিন্তু একজন আর্টিস্ট হিসেবে এই ধরনের সিন করতে খুব সমস্যা হয়, কারণ আলটিমেটলি যেটা ফিল করি আমরা সেটাই তো করি, তো ওই ফিলটা করতে খুব সমস্যা হয়। এবং আফটার দ্য সিন, একটা সিনটা হয়ে যাওয়ার পর এমন একটা ফেজে চলে যায় না, তারপরে আর কিছু করা যায় না। আমরা দুজনেই বলছিলাম যে এরপর আর যেন কিছু না করতে হয়, সিন যেন না করতে হয়ে গেছে, আর আজ মানে এন্ড অফ দ্য ডে হয়ে যাক, আজকে আর ভালো লাগবে না।
মানে প্রচন্ড দুজনেই মাথা ব্যথা এত করে। আমরা চুপ হয়ে গেছিলাম সিনটা করার পর। হ্যাঁ মানে ওকে সামলাতে যাচ্ছি তখন বাবুদা আমাকে পেছন থেকে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও ঠিক ঠিক হয়ে যাবে, এবার তোর ক্লোজ তুই কর, মনে আছে? ওকে আমি একদম, ধরে আছি যে একদম। বাবু ঠিক আছিস, ঠিক আছিস, তোকে একটু জল দাও। বাবু তখন থেকে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই মুড কাটিস না, তুই মুড কাটিস না। তাও কি হয়, ও তো খুব কাছের আমার, খুবই স্নেহভাজন আমার। যাই হোক, তো সেখান থেকে জায়গা থেকে ওর ওপর কনসার্নটা তো খুব ন্যাচারাল একটা ইনস্টিংক্ট, ওটা তো এসেই গেছিলো। কিন্তু আমার সিনটা হওয়ার পর আমি ভাবছি যে মানে মাংস খেয়ে যখন বাবার কাছে যাচ্ছি, তারপর না মানে মানে কত কি যে একসাথে মেমোরি ট্রিগার করছিল, মানে মনে হচ্ছে না শরীর খারাপ করে যাচ্ছে, এক্ষুনি কোল্যাপস করে যাব। বাট আমি তো একটু যেন অজ্ঞান হয়ে যেতাম, হ্যাঁ, ব্ল্যাক আউট মানে হয়ে গেছিলাম, মানে হঠাৎ এমন করে একটা মনে অসুবিধা হলো হয়। চিৎকারটা করার পর হঠাৎ করে অনেকক্ষণ যখন